হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে দশম শ্রেণীর একটা নতুন পাঠ শুরু করব, যেটা সদৃশতা। সদৃশতার ওপর কিছু উপপাদ্য আছে, যে উপপাদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার সদৃশতার যে অনুশীলনী শর্ট কোশ্চেনগুলো, প্রত্যেকটা জিওমেট্রির পার্টের, এটা জিওমেট্রির একটা পার্ট পড়ছে, প্রত্যেকটা জিওমেট্রির পার্টের আমরা শর্ট কোশ্চেনগুলো সলভ করছি, কারণ জিওমেট্রি থেকেও শর্ট কোশ্চেন তো খুবই গুরুত্বপূর্ণ আসে শর্ট কোশ্চেন। তো আজকের ক্লাসে আমরা এই সদৃশতার ধারণা দেব এবং কি কি উপপাদ্য, এই চ্যাপ্টারের উপপাদ্য প্রয়োগ কি কি গুরুত্বপূর্ণ, এইগুলো আলোচনা করে তারপর সদৃশতা অনুশীলনী যে শর্ট কোশ্চেন 1 নম্বরের এবং 2 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো আসতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো সলভ করব। ঠিক আছে, এগুলো তো বইয়ের অঙ্ক, যেগুলো আসতে পারে আমরা সলভ করছি। এছাড়া টেস্ট পেপারের অঙ্ক বা প্রশ্নবিচিত্রার অঙ্ক সলভ করতে হবে পরপর, সেগুলো আমরা সলভ করব। তাহলে দেখো, শুরু করছি সদৃশতা। সদৃশতা বিষয়টা আমরা বলি যে সদৃশতা দুটো বস্তু বা দুটো জিনিস যখন হুবহু একই রকম দেখতে, হ্যাঁ, আমরা তখন বলি যে জিনিসগুলো সদৃশ বা এরা দেখতে একই রকম, সদৃশ। সদৃশ একটা জিনিস ছোট একটা বড় হতে পারে, কিন্তু দেখতে একই রকম। যেমন ধরো, এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ, এরা দেখতে একই রকম। ঠিক আছে, এরা দেখতে একই রকম, আমরা সদৃশ এদের বলতে পারি। ঠিক আছে, যেহেতু এরা হুবহু একই রকম দেখতে, তাই এরা সদৃশ। ছোট বড় হতে পারে, কিন্তু যেহেতু দেখতে একই রকম, তাই এরা সদৃশ। কিন্তু এবার মনে রাখবে যে সর্বসম, সর্বসম মানে কি? সর্বসম মানে আকৃতিগত দিক থেকেও এরা কিন্তু আকৃতিগত দিক থেকে এক না, দেখতে একই রকম। মানে এর আকৃতিটা যেরকম, এটা যেরকম, এর সেরকম। এইটা অনেকটা ছোট, এটা অনেকটা বড়। সর্বসমর ক্ষেত্রে বিষয়টা আছে হুবহু একই রকম হবে, আকৃতিটাও একই রকম হতে হবে, সেটা সর্বসম। ঠিক আছে, আর সদৃশ হচ্ছে শুধুমাত্র দেখতে একই রকম হলে হবে, আকৃতিগত দিকটা যদি ছোট বড় দিকটা ডিফারেন্স হয়, সেটা কিন্তু সদৃশ হয়ে যাচ্ছে। আর সর্বসমর ক্ষেত্রে সম্পূর্ণরূপে মানে দেখতেও একই রকম, তার আকৃতিটাও একই রকম দুটোরই, তবে সেটা সর্বসম হবে। এবার সর্বসম, এবার খেয়াল রাখবে যে সর্বসম চিত্র কিন্তু সদৃশ হবেই, কিন্তু সদৃশ চিত্র সর্বসম নাও হতে পারে। সর্বসম হলে সেটা সদৃশ হবেই, কিন্তু সদৃশ হলেই যে সর্বসম হবে তার কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, এবার দেখো এই চ্যাপ্টারে আমরা পরপর এগোচ্ছি। এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে দেখো যে এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে যে আমি কন্ডিশন বললাম, যে এই ত্রিভুজের উদাহরণ দিলাম, যে সর্বসম হলেই সদৃশ হবে, সর্বসম হলেই সদৃশ হবে, কিন্তু সদৃশ হলেই যে সর্বসম হবে তার কোনো নিশ্চয়তা নেই। এই চ্যাপ্টারের ওপর দেখো থ্যালাসের উপপাদ্য আছে। থ্যালাসের উপপাদ্য ভালোভাবে মনে রাখবে, থ্যালাসের উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যালাসের উপপাদ্য হচ্ছে যে কোনো ত্রিভুজের কোনো দুটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। দেখো, এটা একটা যদি ত্রিভুজ হয়, তাহলে এই বিসি এর সমান্তরাল সরলরেখা এবি আর এসিকে সমানুপাতে ভাগ করবে, এটাই বলছে থ্যালাস বা থ্যালাসের উপপাদ্য অনুযায়ী। বা তাদের বর্ধিত অংশকে, এটা যদি এদিকে বর্ধিত থাকে, এটা যদি এদিকে বর্ধিত থাকে, বিসি এর সমান্তরাল সরলরেখা যদি এইটা হয়ে যায়, তাহলে এই যে সমান্তরাল সরলরেখাটা এই বর্ধিত অংশটাকেও সমানুপাতে ভাগ করতে পারবে, সেটাই বলছে। এটাই থ্যালাসের উপপাদ্য স্টেটমেন্ট, এটাই বলতে চাইছে। ঠিক আছে, এবার এটাই থ্যালাসের উপপাদ্য, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এবার থ্যালাসের উপপাদ্যের ওপর দেখো, যিনি আরেকটি সত্যতা প্রকাশ করেছেন, যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী। সদৃশকোণী দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। ঠিক আছে, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সর্বদা সমানুপাতী হয়, মনে রাখবে এটা অবশ্যই। কিন্তু কোণগুলি সমান নাও হতে পারে। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়, কিন্তু কোণগুলি সমান নাও হতে পারে। ঠিক আছে, এবার দেখো এখানে এই চ্যাপ্টার অনুযায়ী তোমাদের যে ইম্পর্টেন্ট উপপাদ্য এখানে পড়ছে, সবই বেশিরভাগ সিলেবাসের বাইরে আছে, সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজটা সদৃশ হবে। এবং এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, মনে করো এই কোণটা যদি সমকোণী ত্রিভুজ হয় এবং এই এ বিন্দু থেকে এই অতিভুজ বিসি এর ওপর যদি লম্ব অঙ্কন করা হয়,
তাহলে এই যে এই দিকের ত্রিভুজটা, এই যে এ বি ডি এবং এ ডি সি, এরা পরস্পর সদৃশ হবে। এবং এই যে ছোট ত্রিভুজগুলো দুটো অংশের ভাগ হয়েছে, এরা মূল ত্রিভুজের সঙ্গে পৃথক পৃথকভাবেও সদৃশ হবে। এরা নিজেরা উভয় সদৃশ হবে এবং এরা মূল ত্রিভুজের সঙ্গে পৃথক পৃথকভাবেও সদৃশ হবে। ঠিক আছে, খেয়াল রাখবে অবশ্যই। আচ্ছা, এর ওপর এই পাতাতেই তোমাদের একটা প্রয়োগ আছে, প্রয়োগটা ভালোভাবে তৈরি রাখবে। এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ সমকোণ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ। ঠিক আছে, এ কোণ সমকোণ, সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর লম্ব অঙ্কন করা হয়েছে, এডি লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে এ বি স্কোয়ার ইজিক্যাল টু বিসি, এ বি স্কোয়ার ইজিক্যাল টু বিসি ইন্টু বিডি, আর এডি স্কোয়ার ইজিক্যাল টু বিডি ইন্টু সিডি। আর একটা আছে এসি স্কোয়ার ইজিক্যাল টু বিসি ইন্টু সিডি। এগুলো ভালোভাবে খেয়াল রাখবে। আচ্ছা, আমরা দেখো তাহলে এবার এর যে প্রথম অনুশীলনীর পার্ট, যেটা শর্ট কোশ্চেন যেই টাইপের আসতে পারে, আমরা সেইগুলোই সলভ করবো। এতে প্রথম যে অনুশীলনীর পার্ট আছে 18.1 আমরা সলভ করছি একের দাগের থেকে, পেজ নাম্বার 235, 235 পাতা, 235 পাতা। দেখো একের দাগের একেরটা, এটা বলেছে যে সকল বর্গক্ষেত্র ড্যাশ ড্যাশে আছে সর্বসম সদৃশ। সকল বর্গক্ষেত্র, দেখো একটা বর্গক্ষেত্র, এইটা একটা বর্গক্ষেত্র, আবার এইটা একটা বর্গক্ষেত্র। এইমাত্র একটু আগে বললাম যে সর্বসম হতে হলে সমস্ত দিক দিয়ে দেখতেও একই রকম হতে হবে এবং তাদের আকৃতিটাও একই হতে হবে। এরা ছোট বড়, এরা অনেক ছোট, এটা অনেক বড়, এরা দেখতে কিন্তু একই রকম। তাহলে সকল বর্গক্ষেত্র এরা সর্বসম কখনোই নয়। তাহলে আমরা এটা বলতে পারি যে সকল বর্গক্ষেত্র সদৃশ বলতে পারি, কিন্তু সর্বসম বলতে পারবো না। তাহলে সদৃশ হবে শূন্যস্থানে, সকল বর্গক্ষেত্র সদৃশ, একই রকম দেখতে। ঠিক আছে, একের দাগের একের এটা। দুইয়ের দেখো, দুইয়ের বলছে সকল বৃত্ত ড্যাশ, সকল বৃত্ত কি হবে একই রকম। দেখো এইটার মতোই, এটা একটা ছোট বৃত্ত, এটা একটা বড় বৃত্ত। ঠিক আছে, এরা দেখতে একই রকম কিন্তু ছোট বড়, আকৃতিগত তফাৎ আছে, তাই সর্বসম কোনোভাবেই নয়। তাহলে সকল বৃত্ত সদৃশ, এইগুলো থেকেই কিন্তু কোনোভাবে হালকাভাবে নেওয়ার কিছু নেই, এগুলো থেকেই শর্ট কোশ্চেন আসতে পারে, 1 নম্বর শর্ট কোশ্চেন। এবং পরীক্ষা হলে তোমরা যখন পরীক্ষা দেবে, দেখবে বিভিন্ন পার্টের ওপর অঙ্ক করছো, তুমি এখন একটা পার্ট লক্ষ্য করছো, এখন দেখেই তুমি বলে দিতে পারছো, কিন্তু তখন তোমার সম্পূর্ণরূপে সজাগ না থাকলে দেখবে এই শর্ট কোর্স অনেক ছোট ছোট সহজ অঙ্কেও অনেকের ভুল হয়ে যায়, খুব ভালোভাবে তৈরি না থাকলে। ঠিক আছে, গুলিয়ে গিয়ে সেগুলো কিন্তু তৈরি আছে, মুহূর্তের জন্য ভুল হয়ে যাচ্ছে। 3এরটা সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ। সকল কোন ত্রিভুজ সর্বদা সদৃশ? সকল শূন্যস্থান, এখানে অপশানে আছে সমবাহু সমদ্বিবাহু। সমদ্বিবাহু সর্বদা সদৃশ না হতে পারে, সমবাহু ত্রিভুজের 3টে করে বাহুই সমান, তাই সকল সর্বসম ত্রিভুজ সদৃশ হতে পারে। সকল তাহলে সর্বসম হবে এখানে। ঠিক আছে, সকল সর্বসম, সর্বসম ত্রিভুজ সদৃশ। ঠিক আছে, এরপর দেখো দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ, এইমাত্র বললাম আমি, দুটি চতুর্ভুজ সদৃশ হবে, 4টা দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান না সমানুপাতি, অপশানের মধ্যে কোনটা, এবং অনুরূপ বাহুগুলি অসমান সমানুপাতি। তাহলে আমরা এইমাত্র একটু আগে পড়লাম যে থ্যালাস যে বক্তব্যটা বলেছেন, থ্যালাস বলেছেন যে সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। তাহলে বাহুগুলি সমানুপাতি হয় কিন্তু কোণগুলি সর্বদা সমান হয়। তাহলে দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান। তাহলে কোণগুলি সমান হতে হবে, হ্যাঁ, প্রথম শূন্যস্থানে সমান, আর দ্বিতীয় শূন্যস্থান যেটা আছে যে বাহুগুলির উপর চেয়েছে সেটা সমানুপাতি। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 1এর দাগের কমপ্লিট হলো, 2এর দাগের 1-এর সত্য মিথ্যা যে কোনো দুটি সর্বসমচিত্র সদৃশ, যে কোনো দুটি সর্বসমচিত্র সদৃশ, হ্যাঁ, যে কোনো দুটি সর্বসমচিত্র, সর্বসম হলে অবশ্যই সদৃশ হবে, এটা আমরা আগেই বলেছি। তাহলে এটা সত্য হয়ে গেল বক্তব্যটা। 2-এর বক্তব্য দেখো কি বলেছে। 2-এর বক্তব্য বলেছে
যে কোনো দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। সদৃশ মানে কিন্তু সর্বদা সর্বসম নয়। সদৃশ দেখতে একই রকম, একটা ছোট একটা বড় হতে পারে, তা বলে সেটা সদৃশ সর্বসম নয়। তাহলে এটা সর্বসম বলেছে, তাহলে মিথ্যা এটা বক্তব্যটা। ঠিক আছে, 3-এরটা দেখো, যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান। হ্যাঁ, অনুরূপ কোণগুলি সমান হয়, এটা সত্য। অনুরূপ কোণগুলি সদৃশ চিত্রের অনুরূপ কোণগুলি সমান হয়, এটা বহুভুজাকার দিয়ে দিয়েছে, বহুভুজার ক্ষেত্রেও তাই হবে। ঠিক আছে, আর দেওয়া আছে যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। ইয়েস, সত্য, সমানুপাতিকই হয়, অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। 5-এরটা দেখো, 5-এরটা বলা আছে বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ। বর্গক্ষেত্র রম্বস সর্বদা সদৃশ না। বর্গক্ষেত্র হচ্ছে প্রতিটা কোণ সমকোণ হয়, কিন্তু রম্বসের ক্ষেত্রে সেই কন্ডিশন নয়। রম্বস প্রতিটা কোণ সমকোণ না হলেও সেটা রম্বস হয়ে যাবে, এটা 90 ডিগ্রি করে কোণ নয়, তাহলে এটা তো সদৃশ হচ্ছে না কোনোভাবেই। তাহলে এখানে বলে দিয়েছে বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ বলা আছে, তাহলে এটাকে মিথ্যা হিসেবে গণ্য করতে হবে, তাহলে মিথ্যা হবে এটা। বোঝা গেল? দেখো 18.1। আচ্ছা, এখানে এবার বলেছে একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ লিখে, এবার উদাহরণ চেয়েছে, একজোড়া চিত্র অঙ্কন করি। আচ্ছা, এগুলো অত গুরুত্বপূর্ণ নয়, 18.1 হয়ে গেল। আমরা এবার 18.2 এর দিকে যাব। দেখো 18.2 আর কি আছে। 18.2 চিত্রের 1-এর দাগের দেখো, 1-এর দাগের অঙ্ক করছি। কি বলেছে? বলেছে এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি। এটা এ বি সি, একে পি বিন্দুতে আর একে কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার বলেছে পিবি সমান এ কিউ। প্রথমটা 1-এরটা দেওয়া আছে পিবি ইজ ইকুয়াল টু এ কিউ, তাহলে এই পার্টটার সঙ্গে এই পার্টটা সমান। ঠিক আছে, পিবি ইজ ইকুয়াল টু এ কিউ। আর দেওয়া আছে এপি সমান 9 একক, কিউসি সমান 4 একক। এপি ইজ ইকুয়াল টু 9 একক, কিউসি ইজ ইকুয়াল টু 4 একক। এইটা 9 একক, এটা 4 একক। ঠিক আছে, আচ্ছা, আমরা এইমাত্র বললাম যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। তাহলে এটা দেওয়া আছে, কি বের করতে হবে? পিবি নির্ণয় করতে হবে, পিবি নির্ণয় করতে হবে। তাহলে এখানে বলেছে যে পিবি ইজ ইকুয়াল টু এবিসি, এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। আচ্ছা, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যেহেতু বলেছে, অতএব তার মানে বিসি সমান্তরাল পি কিউ। তাহলে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী সমানুপাতে ভাগ করবে। তাহলে এখানে হয়ে যাবে, আমরা লিখতে পারি এপি বাই পিবি, অতএব এপি বাই পিবি ইজ ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। তাহলে পিবির মান চেয়েছে এপি সমান 9 একক, 9 বাই কিসের মান চেয়েছে? এটা মান চেয়েছে পিবি এর মান চেয়েছে। তাহলে এটা পিবি এখানে বসাচ্ছি, সমান এ কিউ সমান পিবি, এখানেও পিবি বসালাম, কিউসি সমান 4 একক, বা পিবি স্কোয়ার সমান 6 4 9 36। অতএব পিবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব পিবি ইজ ইকুয়াল টু 6 আসছে। ধনাত্মকটা নিতে হবে যেহেতু দৈর্ঘ্যের ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে ধনাত্মকটা গ্রাহ্য হবে। তাহলে পিবি সমান 4 একক হয়ে যাচ্ছে। তাহলে কি বলেছে? যে পিবি এর দৈর্ঘ্য হিসাব করে লিখে, অতএব পিবি এর দৈর্ঘ্য, অতএব পিবি এর দৈর্ঘ্য 6 একক। এইটা আসছে, দেখো পিবি এর দৈর্ঘ্য 6 একক। ঠিক আছে, নেক্সট দেখো পরেরটা। 1-এর দাগেরটা হয়ে গেল, 1-এর দাগের 1-এর। এবার 2-এরটা শুরু করবো আমরা। দুইয়ের কি বলেছে? পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং
কিউসি এর দৈর্ঘ্য বলেছে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। এই কন্ডিশনটা নেই, আর অন্য কন্ডিশন। তাহলে যেহেতু পিবি এর দৈর্ঘ্য এপি দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে এপি 3 হলে পিবি 6, তাহলে এপির সঙ্গে 2 দিয়ে গুণ করলে পিবি সমান 2AQ। এটা বলে দিয়েছে পিবি এর দৈর্ঘ্য, না একিউ নয়, এপির দ্বিগুণ, তাহলে 2AP। পিবি ইজ ইকুয়াল টু 2AP। এবং কিউসির দৈর্ঘ্য একিউ এর দৈর্ঘ্যের 3 একক বেশি হলে, তাহলে কিউসি ইজ ইকুয়াল টু কিউসি ইজ ইকুয়াল টু একিউ প্লাস 3। কিউসি ইজ ইকুয়াল টু একিউ প্লাস 3, এটা হয়ে যাচ্ছে। বেশি হলে এসি এর দৈর্ঘ্য কত তা হিসেব করে লিখি। এসি নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা এখান থেকে এসি, তাহলে এ কিউ যদি পেয়ে যাই, কিউসি পেয়ে যাব, তাহলে আমাদের লক্ষ্য হয়ে যাবে যে এ কিউটা নির্ণয় করা কোনোভাবে, নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য অনুযায়ী এখানে পাবো অতএব, আচ্ছা লিখে নিই একবার, পি কিউ সমান্তরাল বিসি, অতএব এপি বাই বিপি ইজ ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এপি বাই পিবি মানে 2AP, পিবি ইজ ইকুয়াল টু 2AP। আচ্ছা, এটা হচ্ছে এ কিউ, কিউসি ইজ ইকুয়াল টু এ কিউ প্লাস 3। এখানে এপি কেটে যাচ্ছে, বা এ কিউ বাই এ কিউ প্লাস 3 ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এপি কেটে গিয়ে, বা কোনাকুনি গুণ করলে দেখো এটা হয়ে যাচ্ছে 2AQ ইজ ইকুয়াল টু AQ প্লাস 3, বা 2AQ মাইনাস AQ ইজ ইকুয়াল টু 3, বা AQ ইজ ইকুয়াল টু 3। AQ ইজ ইকুয়াল টু 3 আসছে। AQ কি চেয়েছে এখানে? এসি এর দৈর্ঘ্য কত হিসাব করি। তাহলে অতএব AQ সমান, তারপরে এদিকে দেখো অতএব AQ এর মান 3 একক। ঠিক আছে, তাহলে কিউসি সমান AQ প্লাস 3, অতএব কিউসি এর মান 3 প্লাস 3 এত একক ইজ ইকুয়াল টু 6 একক। ঠিক আছে, 6 একক হচ্ছে। আচ্ছা, আর তাহলে এখানে এসি এর দৈর্ঘ্য চেয়েছে, অতএব এসি সমান এসি ইজ ইকুয়াল টু AQ প্লাস কিউসি। AQ এর মান 3 একক বেরিয়েছে, কিউসির মান 6 একক, তাহলে 3 প্লাস 6 এত একক সমান 9 একক। অতএব এসি এর মান 9 একক। এসির মান 9 একক আসছে। এরপর দেখো 3-এরটা। এখানে বলেছে যদি এপি ইজ ইকুয়াল টু কিউসি হয়, এপি ইজ ইকুয়াল টু কিউসি, এই পার্টটার সমান নয়, এই পার্টটার সঙ্গে এই পার্টটার সমান, এপি আর কিউসি সমান। যদি এপি ইজ ইকুয়াল টু কিউসি হয়, এবি দৈর্ঘ্য 12 একক, এবি সম্পূর্ণটা 12 একক, এক্ষেত্রে এটা 12, এবি দৈর্ঘ্য 12 একক, এটা 9 গুলো আর কিছু নয়। একিউ এর দৈর্ঘ্য 2 একক, একিউ 2। তবে সিকিউ এর দৈর্ঘ্য কত হিসেব করি, সিকিউটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, সিকিউ নির্ণয় করতে হবে। এখানে কি বলা আছে 3-এরটা, এখানে বলা আছে যে এপি ইজ ইকুয়াল টু কিউসি, এপি ইজ ইকুয়াল টু কিউসি। ঠিক আছে, তাহলে আর আবার
আবার পিকিউ সমান্তরাল বিসি এবং এবি সমান 12 একক আর এ কিউ ইজ ইকুয়াল টু 2 একক। অতএব এপি বাই আমরা যদি সম্পূর্ণটা নিই বা আচ্ছা পার্ট করে যদি করা হয় এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি, বা এপির মানের সঙ্গে কিছু মান সমান বলেছে, কিউসির মান সমান বলেছে, আর এখানে চেয়েছে কি মান চেয়েছে, আচ্ছা সিকিউই চেয়েছে, তাহলে আমরা সিকিউ এতে চলে যাই। এটা সিকিউ বা কিউসি। পিবির মান অজানা, তাহলে পিবির মানের জায়গায় আমরা এবি মাইনাস পিবি লিখতে পারি। পিবির মানের জায়গায় এবি মাইনাস এপি লিখতে পারি, এবি মাইনাস এপি, যার সঙ্গে সিকিউ সমান এ কিউ এর মান 2, এটা হচ্ছে সিকিউ, বা এটা সিকিউ বাই এবি এর মান 12 মাইনাস এপি সমান এবি মাইনাস এপির মান হচ্ছে সিকিউ বা কিউসি, সিকিউ 2 বাই সিকিউ, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই মানটা আসছে। তাহলে বা সিকিউ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 24 মাইনাস 2 সিকিউ, বা সিকিউ স্কোয়ার প্লাস 2 সিকিউ মাইনাস 24 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, বা সিকিউ স্কোয়ার, এটা ডাইরেক্ট মিডল ফ্যাক্টর করলে 6 মাইনাস 4 2 4 6 24, তাহলে প্লাস 6 সিকিউ মাইনাস 4 সিকিউ, ডাইরেক্টও মিডল ফ্যাক্টর করে দেওয়া যেত, তাও পরে দেখাচ্ছি। দেখো এটা সিকিউ কমন নিলে সিকিউ প্লাস 6 মাইনাস 4 কমন নিলে সিকিউ প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা সিকিউ প্লাস 6 আর সিকিউ মাইনাস 4 সমান 0। অতএব সিকিউ প্লাস 6 সমান 0 বা সিকিউ ইজ ইকুয়াল টু মাইনাস 6, এটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে। অতএব সিকিউ মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বা সিকিউ ইজ ইকুয়াল টু 4, সিকিউ ইজ ইকুয়াল টু 4 আসছে। ঠিক আছে, সিকিউ ইজ ইকুয়াল টু 4। তাহলে সিকিউ এর দৈর্ঘ্য এখানে কি চেয়েছে, যে সিকিউ এর দৈর্ঘ্য কত, অতএব সিকিউ এর দৈর্ঘ্য 4 একক। অতএব সিকিউ এর দৈর্ঘ্য 4 একক, এইটা আসছে। দেখো নেক্সট দেখো 2 এর দাগের অঙ্ক শুরু করব। হলো 1 দাগের কমপ্লিট। যে কোনো অঙ্ক যেগুলো বুঝতে অসুবিধা থাকবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ওকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় এবং নোটিফিকেশান অন করবে। 2 এর দাগের দেখো 1 কি বলেছে, 2 এর দাগের 1 যে পিকিউআর এর পিকিউ ও পিআর বাহুর ওপর পিকিউআর এর পিকিউ ও পিআর বাহুর ওপর এক্স ও ওয়াই দুটো বিন্দু নিলাম। এটা পি কিউ আর পিকিউ আর পিআর বাহুর ওপর দুটো বিন্দু নেওয়া হয়েছে। পি এক্স ইজ ইকুয়াল টু 2, এক্স কিউ ইজ ইকুয়াল টু 3.5, পি এক্স 2, এক্স কিউ 3.5। তারপর বলেছে ওয়াই আর ইজ ইকুয়াল টু 7 আর পি ওয়াই ইজ ইকুয়াল টু 4.25 হলে সমান্তরাল হবে কিনা চেয়েছে। আচ্ছা, মোটামুটি এইরকম একটা নিচ্ছি, এটা এক্স এটা ওয়াই, পিকিউ এর ওপর পিকিউ ও পিআর এর ওপর যথাক্রমে, তারপরে পিকিউ এর ওপর এক্স এবং পিআর এর ওপর ওয়াই। পি এক্স ইজ ইকুয়াল টু 2, পিএক্স 2 বলা আছে, আর এক্স কিউ ইজ ইকুয়াল টু 3.5, এইটা 3.5। ঠিক আছে, পিওয়াই কত বলা আছে, পিওয়াই 4.5 এবং ওয়াই আর 7, এটা 7 আছে, এটা একটু উপর দিকে হতো, এটা 4.5। চিত্র অনুযায়ী মোটামুটি এইরকম হবে।
এইটা এক্স, এইটা ওয়াই, চিত্রটা এরকম হবে। ঠিক আছে, আচ্ছা, তার আমরা আনুপাতিক মান বের করব। ঠিক আছে, আনুপাতিক মান বের করব। এক্স কমা ওয়াই যোগ করলাম, এটা বলা নেই, যোগ করলাম পি এক্স বাই এক্স কিউ সমান পি ওয়াই বাই ওয়াই আর হলে এক্স ওয়াই সমান্তরাল কিউ আর হবে। এক্স ওয়াই আর কিউ আর সমান্তরাল কিনা চেয়েছে। ঠিক আছে, যে এক্স ওয়াই ও কিউ আর সমান্তরাল কিনা যুক্তিসহ লিখি। তাহলে সমান্তরাল কিনা আমরা চেক করে নিই। অতএব এখানে মানগুলো বলে নিই। এখানে পি এক্স ইজ ইকুয়াল টু 2 একক, যেগুলো যেহেতু এটা 2 নম্বরে আসতে পারে। ঠিক আছে, এক্স কিউ ইজ ইকুয়াল টু 3.5 একক, পি ওয়াই ইজ ইকুয়াল টু 4.5 একক, আচ্ছা ওয়াই আর ইজ ইকুয়াল টু 7 একক। অতএব পি এক্স বাই এক্স কিউ সমান পি এক্স এর মান 2, এক্স কিউ এর মান 3.5, আর পি ওয়াই বাই ওয়াই আর, পি ওয়াই এর মান 4.5 আর ওয়াই আর হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এই যে 3.5 আসছে, আমরা 2 দিয়ে ভাগ করলে ওপর নিচে এইটা হয়ে যাচ্ছে 4.5কে 2 দিয়ে ভাগ করলে, এইটা যদি ওপর নিচে 2 দিয়ে ভাগ করি, 4.5কে 2 দিয়ে ভাগ করলে এটা 2.25 আর এটা 3.5। এই যে ডিনোমিনেটর মানে হরের মানটা ম্যাচ করে যাচ্ছে কিন্তু লবের মান ম্যাচ করছে না। ঠিক আছে, হরের মান ম্যাচ করে যাচ্ছে কিন্তু লবের মান ম্যাচ করছে না। তাহলে দেখো এখানে এরা পরস্পর সমান্তরাল হবে না। অতএব পি এক্স বাই এক্স কিউ নট ইকুয়াল টু পি ওয়াই বাই ওয়াই আর। তাহলে যেহেতু সমান্তরাল হচ্ছে না, যেহেতু এটা নট ইকুয়াল টু এইটা, অতএব এখানে চেয়েছে যে এক্স ওয়াই ও কিউ আর পরস্পর সমান্তরাল কিনা যুক্তিসহ লিখি। অতএব এক্স ওয়াই ও কিউ আর, অতএব এক্স ওয়াই ও কিউ আর পরস্পর সমান্তরাল নয়। ঠিক আছে, এক্স ওয়াই ও কিউ আর পরস্পর সমান্তরাল নয়, এটাই উত্তর হবে, বা সমান্তরাল হবে না। ঠিক আছে, নেক্সট দেখো 2-এর দাগে 2-এরটা। পি কিউ সমান 8 একক, ওয়াই আর সমান 12 একক। পি কিউ ইজ ইকুয়াল টু 8 একক, ওয়াই আর ইজ ইকুয়াল টু 12 একক। পি কিউ 8 একক, ওয়াই আর 12 একক, পি ওয়াই 4 একক। পি ওয়াই সমান 4 একক। ঠিক আছে, পি ওয়াই 4 একক এবং পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম। তাহলে পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর চেয়ে 2 একক। অতএব পি ওয়াই, আচ্ছা কি বলেছে যে পি ওয়াই 4 একক এবং পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম। তাহলে পি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 2। অতএব তাহলে এক্স কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি ওয়াই প্লাস 2 সমান 4 প্লাস 2 এত একক সমান 6 একক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে এক্স কিউ ইজ ইকুয়াল টু 6 একক, এক্স কিউ এর মানটা চলে এলো। এবার বলেছে যে এক্স ওয়াই, আচ্ছা এক্স ওয়াই ও কিউ আর সমান্তরাল হবে কিনা যুক্তিসহ লিখি। তাহলে এটা যদি আমরা চিত্র অঙ্কন করি, চিত্রটা দেখো, চিত্র বলা ছিল, এটা পি কিউ আর বলা ছিল, পি কিউ আর কি বলা আছে, পি কিউ আর, আর এখানে এক্স আমরা এমন নেবো, এই পার্টটা বেশি, এখানে এক্স নিচ্ছি, এখানে ওয়াই নিচ্ছি, এরকম নিচ্ছি। এইটা বলেছে পি কিউ 8 একক, আচ্ছা পি কিউ 8 একক বলা আছে, পি কিউ সম্পূর্ণটা 8 একক আর এক্স কিউ 6 একক। তাহলে এটা আরও উপরের দিকে হবে।
এটা এক্স ওয়াই, তাহলে পি কিউ 8 একক, এক্স কিউটা 6 একক বলেছে। অতএব এখানে দেখো, যদি এখানে পি এক্স বাই এক্স কিউ ইজ ইকুয়াল টু পি ওয়াই বাই ওয়াই আর হয়, তাহলে সমান্তরাল হবে পি এক্স বাই এক্স কিউ ইজ ইকুয়াল টু পি ওয়াই বাই ওয়াই আর হলে পি এক্স বাই এক্স কিউ ইজ ইকুয়াল টু পি ওয়াই বাই ওয়াই আর হলে, এখানে বলেছে যে এক্স ওয়াই ও কিউ আর সমান্তরাল হবে কিনা, যুক্তিসহ লিখে, হলে কিউ আর এবং এক্স ওয়াই সমান্তরাল হবে। ঠিক আছে, এইটা। অতএব তাহলে পি এক্স এর মান কত, পি এক্স, তাহলে এক্স কিউ 6 একক, তাহলে পি এক্সটা বের করে নিই আমরা। আচ্ছা, পি এক্স সমান আমরা লিখে নিচ্ছি পি এক্স বাই এক্স কিউ সমান পি এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি কিউ মাইনাস এক্স কিউ বাই এক্স কিউ ইজ ইকুয়াল টু পি কিউ এর মান হচ্ছে দেওয়া আছে 8 আর এক্স কিউ এর মান বের করেছি আমরা 6/6 ইজ ইকুয়াল টু 2/6 ইজ ইকুয়াল টু 1/3 আসছে। ঠিক আছে, এবার দেখো এটা এইভাবে না লিখে পরপর সমান লিখে যাও। ইজ ইকুয়াল টু 2/6 ইজ ইকুয়াল টু 1/3। অতএব পি ওয়াই বাই ওয়াই আর, পি ওয়াই এর মান কত 4, ওয়াই আর কত, ওয়াই আর এর মান 12, এই যে ওয়াই আর 12 দেওয়া আছে, পি ওয়াই 4 দেওয়া আছে, ইজ ইকুয়াল টু 1/3 হয়ে যাচ্ছে। তাহলে পি ওয়াই বাই ওয়াই আর 1/3 হয়ে যাচ্ছে উভয় দিক দিয়ে। ঠিক আছে, তাহলে অতএব পি এক্স বাই এক্স কিউ ইজ ইকুয়াল টু পি ওয়াই বাই ওয়াই আর। অতএব এক্স ওয়াই এবং কিউ আর পরস্পর সমান্তরাল, যেহেতু আনুপাতিক মান দুটো সমান আসছে, দুটোই এই যে পি এক্স বাই এক্স কিউ এর মানও 1/3, পি ওয়াই বাই ওয়াই আর এর মানও 1/3, যেহেতু আনুপাতিক মান দুটো সমান আসছে তাই এরা সমান্তরাল। ঠিক আছে, থ্যালাসের উপপাদ্য অনুযায়ী, থ্যালাসের উপপাদ্য এখানে কাজে লাগছে। ঠিক আছে, এখানে দেখো 18.2 এর যেগুলো 1 থেকে 10-এর মধ্যে যেগুলো আছে, মানে অতি সংক্ষিপ্ত বলে যেগুলো সরু, তার আগে কিন্তু এইগুলোই শর্ট কোশ্চেন ছিল পড়ার মতো। তাহলে আমরা এই 2-এর দাগের পর্যন্ত অঙ্ক করেই স্টপ রাখছি আজকের ক্লাস। ফিরব পরবর্তী ক্লাসে এবং এই সর্বসম চ্যাপ্টারে যে সমস্ত অঙ্ক আছে সেগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। বইয়ের বাইরে যে কোনো অঙ্ক থাকলে আমাদের পাঠাতে পারো, সেগুলো টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের নামেই খামারো ম্যাথ ক্লাস গিয়ে সার্চ করবে, টেলিগ্রামে গিয়ে সার্চ করে সেখানে অনেক স্টুডেন্ট জয়েন হয়ে আছে দেখবে, সেখানে জয়েন হলে সেখানে প্রবলেম পাঠাতে পারবে এবং সেই প্রবলেম আমরা সলভও করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।